ভারতের প্রতিবেশী দেশ তিব্বত। শত বছর ধরে তিব্বত একটি স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর বুকে টিকে ছিল। তাহলে চীন কিভাবে তিব্বতকে দখল করে নিল? ভারতের প্রতিবেশী হওয়া সত্ত্বেও ভারত কেন তিব্বতকে বাঁচাতে পারেনি? এসব কিছু নিয়ে বিস্তারিত কথা বলবো এই ভিডিওতে। তো অনেক কিছু জানার আছে, চলুন শুরু করি। প্রথমেই সংশ্লিষ্ট মানচিত্রগুলো দেখে নেব। সারা বিশ্বের মানচিত্রে এটি হলো চীন, আর এটি হলো বর্তমান তিব্বত। চীনের উত্তর দিকে রয়েছে মঙ্গোলিয়া, উত্তর পূর্ব দিকে রয়েছে রাশিয়া, পূর্ব দিকে রয়েছে উত্তর কোরিয়া, আর এটি হলো বর্তমান তাইওয়ান। আর দক্ষিণ দিকে রয়েছে ভিয়েতনাম, লাওস, মায়ানমার, ভারত, ভুটান, নেপাল, পাকিস্তান, আফগানিস্তান ইত্যাদি। মোট 14টি দেশের সাথে চীনের সীমান্ত রয়েছে। তিব্বত নিয়ে কথা বলার আগে আমাদেরকে চীনের বিষয়ে কিছু মৌলিক বিষয় জানতে হবে। 1644 সালে চীন চিং রাজবংশের অধীনে আসে। এর আগে বিভিন্ন রাজবংশ চীনকে শাসন করেছে। চিং রাজবংশ 1644 সাল থেকে 1911 সাল পর্যন্ত চীনকে শাসন করেছে। 1911 সালে চীনে সিনহাই বিপ্লব সংঘটিত হয়, যার মাধ্যমে চীনের রাজতন্ত্রের অবসান হয় এবং চীন একটি প্রজাতন্ত্রে পরিণত হয়। ক্ষমতায় আসেন সান ইয়াত-সেন। সান ইয়াত-সেনের রাজনৈতিক দলের নাম ছিল ন্যাশনালিস্ট পার্টি অফ চায়না। এরপর থেকে ন্যাশনালিস্ট পার্টি অফ চায়না চীনকে শাসন করেছে 1949 সাল পর্যন্ত। এরপরে ন্যাশনালিস্টদের সাথে কমিউনিস্টদের যুদ্ধ শুরু হলে কমিউনিস্টরা যুদ্ধে জয়লাভ করে এবং বর্তমান চীনকে দখল করে নেয়, আর ন্যাশনালিস্টরা পালিয়ে গিয়ে তাইওয়ানে আশ্রয় নেয়, যার কারণে তাইওয়ানের অফিসিয়াল নাম দ্য রিপাবলিক অফ চায়না আর চীনের অফিসিয়াল নাম দ্য পিপলস রিপাবলিক অফ চায়না। তাইওয়ানকে নিয়ে আমার বিস্তারিত ভিডিও আছে, সেটি দেখুন, তাহলে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবেন। বর্তমানে যে তিব্বতকে আমরা দেখছি, পূর্বে সেটি 3টি অংশে বিভক্ত ছিল। বর্তমান তিব্বত, অর্থাৎ যেটিকে চীনের অধীনস্থ স্বায়ত্তশাসিত তিব্বত বলা হয়, সেটি ঐতিহাসিকভাবে পরিচিত ছিল ইউসাং এলাকা হিসেবে। আর বর্তমানে যেটি চীনের চিংহাই, সেটি পূর্বে তিব্বতের আমদু অঞ্চল বলে পরিচিত ছিল। আর বর্তমান তিব্বতের সীমানা এবং বর্তমান সিচুয়ানের সীমানায় অবস্থিত ছিল তৎকালীন তিব্বতের খাম অঞ্চল। ঐতিহাসিক কাল থেকেই তিব্বতকে বিভিন্ন রাজবংশ শাসন করেছে। 618 থেকে 641 সাল পর্যন্ত তিব্বতকে শাসন করেন রাজা সংসাং গ্যাম্পো। তার অধীনেই তিব্বত বিভিন্ন অংশ মিলে একটি দেশে পরিণত হয়। তিনি তিব্বতে বৌদ্ধ ধর্মকে সবচেয়ে বেশি পৃষ্ঠপোষকতা করেন, কারণ তিনি বিয়ে করেছিলেন চীন এবং নেপালের 2 জন বৌদ্ধ নারীকে, আর এদের মাধ্যমেই বৌদ্ধ ধর্মের বিস্তার সবচেয়ে বেশি ঘটে তিব্বতে। রাজা নিজেও বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। এরপর অন্যান্য রাজাদের মাধ্যমে ক্রমেই তিব্বতের মানুষের মধ্যে বৌদ্ধ ধর্ম ছড়িয়ে পড়ে। এরপর 1240 সালে মঙ্গোলরা তিব্বতের উপর আক্রমণ করে। তিব্বতের সাথে সাথে চীনের কিছু অংশও দখল করে নেয় মঙ্গোলরা। মঙ্গোলদের অধীনেও তিব্বত এবং চীনের সীমান্ত আলাদা ছিল, অর্থাৎ মঙ্গোলরা চীন এবং তিব্বতকে একটি দেশে পরিণত করেনি, আলাদাভাবে শাসন করেছে। আর মঙ্গোলদের এই তিব্বত অভিযানের নির্দেশ দিয়েছিলেন চেঙ্গিস খানের নাতি গুদান খান। এরপর 1247 সালে গুদান খানের পরিচয় হয় শাক্য পণ্ডিত গ্যালসনের সাথে। গ্যালসনের সংস্পর্শে এসে গুদান খান বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন। ফলে মঙ্গোলরা তিব্বত অধিকার করলেও তিব্বতের ধর্ম এবং সংস্কৃতিতে কোনো পরিবর্তন আনেনি। এরপর কিছু সাম্রাজ্য তিব্বতকে শাসন করেছে এবং কিছু সাম্রাজ্য চীনকে আলাদাভাবে শাসন করেছে। 1645 সালে নাগুয়াং লোবসাং গ্যাতসো তিব্বতের রাজনৈতিক এবং ধর্মীয় নেতা হন। তিনি হন তিব্বতের 5ম দালাই লামা। দালাই লামা তিব্বতের সর্বোচ্চ ধর্মীয় পদ। একই সাথে তিনি ছিলেন তিব্বতের শাসনকর্তা। এরপর অনেক বছর তিব্বত একটি স্বাধীন দেশ হিসেবে পৃথিবীর বুকে টিকেছিল। 1717 সালে আবারও মঙ্গোলরা তিব্বতের উপর আক্রমণ করে, কিন্তু এবার মঙ্গোলরা বেশি দিন তিব্বতকে শাসন করতে পারেনি, কারণ আমরা দেখেছি যে 1644 সালে চিং রাজবংশ চীনে শাসন করতে শুরু করে।
ফলে 1720 সালে চীনের চিং রাজবংশ মঙ্গোলদের তিব্বত থেকে বিতাড়িত করে এবং তিব্বতের খাম ও আমদু এলাকাগুলো দখল করে নেয়। এদের নাম পরিবর্তন করে চিংহাই করে নেয়। আর তিব্বতের বাকি অংশ যদিও চিং সাম্রাজ্যের সরাসরি দখলে আসেনি, তারপরেও তাদের ওপর চিং সাম্রাজ্যের প্রভাব ছিল। এভাবে অনেক বছর চলার পর 1900 সালের শুরুর দিকে শুরু হয় নতুন সমীকরণ। তিব্বতের একদিকে ভারতে তখন ব্রিটিশরা এবং তিব্বত ও চীনের অন্যদিকে রাশিয়ান সাম্রাজ্য। অর্থাৎ তিব্বতের উপর নজর ছিল ব্রিটিশদের এবং রাশিয়ান সাম্রাজ্যের, কারণ রাশিয়ান সাম্রাজ্য এবং ব্রিটিশদের মাঝখানে চীন এবং তিব্বত বাফার স্টেট অর্থাৎ নিরপেক্ষ অঞ্চল হিসেবে কাজ করছিল। এজন্য তিব্বতে স্থিতিশীলতা অর্থাৎ তিব্বত যেন শান্ত থাকে সেটি ব্রিটিশদের জন্য জরুরি ছিল। ফলে ব্রিটিশরা 1903 থেকে 1904 সালের ভেতরে ফ্রান্সিস এডওয়ার্ড ইয়াং হাজব্যান্ডের নেতৃত্বে একটি সামরিক অভিযান পরিচালনা করে তিব্বতে। এই সামরিক অভিযানের উদ্দেশ্য ছিল তিব্বতকে রাশিয়ান সাম্রাজ্যের প্রভাব মুক্ত রাখা। আর সেজন্য 1904 সালের আগস্টে ব্রিটিশরা তিব্বতের রাজধানী লাসাকে দখল করে এবং লাসায় থাকা তিব্বতের প্রতিনিধিদের সাথে একটি কনভেনশন বা চুক্তি স্বাক্ষর করে, যার নাম লাসা কনভেনশন। আর এই কনভেনশনের মাধ্যমে তিব্বতের সাথে ব্রিটিশদের একটি কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয়। কিন্তু ব্রিটিশরা তিব্বতকে একটি স্বায়ত্তশাসিত দেশ হিসেবে স্বীকৃতি দেয়, অর্থাৎ স্বাধীন দেশ হিসেবে গণ্য করেনি। কিন্তু এরপরেও ব্রিটিশরা স্বস্তি পাচ্ছিল না। তারা ভয়ে ছিল যে রাশিয়া হয়তোবা চীন এবং তিব্বত দখল করে ভারতের দিকে চলে আসতে পারে। ফলে ব্রিটিশরা চীনের চিং সাম্রাজ্যের সাথে 27 এপ্রিল 1906 সালে আরেকটি চুক্তি করে। সেই চুক্তি অনুযায়ী ব্রিটেন অঙ্গীকার করে যে সে তিব্বত এবং চীনের মধ্যকার সমস্যাগুলো নিয়ে কথা বলবে না। এর ফলে তিব্বতের কন্ট্রোল সম্পূর্ণভাবে চীনের হাতে চলে যায়। আমরা ভিডিওর শুরুতে দেখেছিলাম যে 1911 সালে চীনে বিপ্লব হয়েছিল একটি। সেই বিপ্লবের সুযোগ নিয়ে তিব্বতের নেতারা তিব্বত থেকে চিং সাম্রাজ্যের সৈন্যদেরকে বের করে দেয়। তখনকার দালাই লামা তিব্বতকে একটি স্বাধীন দেশ হিসেবে ঘোষণা করেন। তিনি বলেছিলেন যে তিব্বত কখনোই চীনের অধীনস্থ ছিল না, তিব্বত একটি স্বাধীন দেশ। 13তম দালাই লামা তিব্বতের আধ্যাত্মিক এবং রাজনৈতিক নেতৃত্ব গ্রহণ করেছিলেন। আর এই কারণে অনেকেই 13তম দালাই লামার এই ঘোষণাকে তিব্বতের স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা হিসেবে দাবি করেন। ফলে চীন এবং তিব্বতের মধ্যে সমস্যা বাড়তে থাকে। কিন্তু ব্রিটিশরা আগেই চীনের সাথে চুক্তি করেছে যে তারা চীনের পক্ষে থাকবে। ফলে 1914 সালে ব্রিটিশদের মধ্যস্থতায় চীন এবং তিব্বতের মধ্যে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য সিমলায় একত্রিত হয় তারা। কিন্তু সেখানে যে চুক্তি হয়েছিল সেই চুক্তিতে চীন স্বাক্ষর করেনি। ফলে সেই চুক্তি ভারতের ব্রিটিশ সরকার এবং তিব্বতের মধ্যে হয়। এর মধ্য দিয়ে তিব্বতকে একটি স্বায়ত্তশাসিত অঞ্চল হিসেবে ঘোষণা করা হয়। অর্থাৎ এবারও তিব্বতকে স্বাধীনতার স্বীকৃতি দেয়নি ব্রিটিশরা। তবে এর পরের কয়েক দশক তিব্বত স্বাধীনভাবেই এই অঞ্চলে টিকেছিল। চীন সবসময় চেয়েছিল তিব্বতকে দখল করতে, কিন্তু চীনে তখন গৃহযুদ্ধ চলছিল ন্যাশনালিস্ট এবং কমিউনিস্টদের মধ্যে। এই দুই পক্ষের মধ্যে গৃহযুদ্ধ 1949 সালে শেষ হয় এবং কমিউনিস্টরা চীনের মূল অংশ দখল করে নেয়, আর ন্যাশনালিস্টরা তাইওয়ানে গিয়ে আশ্রয় নেয়। চীনের মূল অংশে মাও জেদং বা মাও সেতুংয়ের নেতৃত্বে কমিউনিস্ট রেভলিউশন শুরু হয়। নতুন সরকারের প্রেসিডেন্ট হন কমিউনিস্ট পার্টির মাও জেদং। মাও জেদং ক্ষমতায় এসেই তিব্বতকে চীনের সাথে একত্রিত করার জন্য কাজ শুরু করেন, কারণ তিনি মনে করতেন তিব্বত চীনের অংশ। তিনি চীনের আর্মিকে অর্ডার দেন তিব্বতকে মুক্ত করে চীনের সাথে যুক্ত করার জন্য। 1912 সাল থেকে 1949 সাল পর্যন্ত সময়টিতে তিব্বত মোটামুটিভাবে স্বাধীন ছিল, কিন্তু সেই সুযোগটিকে তারা কাজে লাগাতে পারেনি। তারা বহির্বিশ্বের খুব বেশি দেশের সাথে যোগাযোগ রক্ষা করেনি। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র এবং ভারতের সাথে শুধু সম্পর্ক রেখেছে। এর ফলে তিব্বত কূটনৈতিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ে। ফলে তাদের এই ইস্যুটি আন্তর্জাতিক অঙ্গনে স্থান পায়নি। 1913 থেকে 1933 সালের মধ্যে 13তম দালাই লামা তিব্বতের সামরিক বাহিনীকে আধুনিকীকরণের চেষ্টা করেছিলেন, কিন্তু তিব্বতের অভিজাত এবং
সন্ন্যাসীদের বিরোধিতার কারণে সেটি সম্ভব হয়নি। তবে তিব্বতের নেতৃত্ব যখন বুঝতে পারল যে চীন তাদেরকে দখল করে নেবে, তখন 1949 সালে তারা চেষ্টা করেছিল যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ভারতের সাথে যোগাযোগ করে নিজেদের স্বাধীনতা ধরে রাখার জন্য। ফলে ব্রিটেনের মধ্যস্থতায় তিব্বতের প্রতিনিধি এবং চীনের প্রতিনিধিরা ভারতে আলোচনায় বসেন। চীনের প্রতিনিধি তিব্বতের প্রতিনিধির সামনে 3টি দাবি পেশ করেন। প্রথমত, তিব্বত চীনের অংশ হবে। দ্বিতীয়ত, তিব্বতের কূটনৈতিক সম্পর্ক এবং ব্যবসা বাণিজ্য চীন সামলাবে। তৃতীয়ত, চীন তিব্বতের নিরাপত্তা দেবে। কিন্তু তিব্বত সরকার এসব শর্ত মানতে রাজি হয়নি। ফলে আলোচনার পথ বন্ধ হয়ে যায়। 7 অক্টোবর 1950 সালে চীন তিব্বতের উপর আক্রমণ করে। ইয়াংসি নদীকে অতিক্রম করে তিব্বতের চামদু শহরকে দখল করে নেয় চীনের সেনাবাহিনী। অন্যদিকে মাত্র 15 বছর বয়সে চতুর্দশ দালাই লামাকে তিব্বতের সরকারের প্রধান হিসেবে ঘোষণা করা হয়। দালাই লামা তিব্বতের উপর চীনের আক্রমণের বিষয়টি জাতিসংঘে উপস্থাপন করেন এবং জাতিসংঘ 18 নভেম্বর 1950 সালে চীনের এই আগ্রাসনের নিন্দা জানায়। ফলে চীন সারা বিশ্বের কাছে দেখাতে চাইল যে সে জোর করে তিব্বতকে দখল করেনি। সে কারণে চীন এক পর্যায়ে 1951 সালে তিব্বতের প্রতিনিধিদের চীনের রাজধানীতে ডেকে পাঠায় আলোচনার জন্য। আর সেখানেই আগে থেকে তৈরি করা 17 দফা চুক্তিনামা তিব্বতের প্রতিনিধিদের সামনে রাখা হয়। সেই চুক্তিনামা মেনে নেওয়ার জন্য প্রতিনিধিদের উপর চাপ প্রয়োগ করা হয়। আর কোনো উপায় না দেখে তিব্বতের প্রতিনিধিরা চীনের এই 17 দফা চুক্তি মেনে নেয়। আর এসব দফার মধ্যে উল্লেখযোগ্য ছিল যে তিব্বত চীনের অংশ হবে, কিন্তু তিব্বতের স্বায়ত্তশাসন বলবৎ থাকবে। তিব্বতের রাজনৈতিক ব্যবস্থায় চীন কোনো হস্তক্ষেপ করবে না। দালাই লামার পদ আগের মতোই সম্মানীয় থাকবে। 17 দফা চুক্তিতে এত সুন্দর সুন্দর কথা লেখা ছিল যে তিব্বতের মানুষ বিশ্বাস করতে শুরু করে যে চীন তাদের ভালোর জন্যই এগুলো করছে। দালাই লামাও এই 17 দফা দাবি মেনে নেন। কিন্তু এর পরের কয়েক বছরের মধ্যেই চীন তার নিজের 17 দফা চুক্তি পালনে ব্যর্থ হয়। তিব্বতের রাজনৈতিক ব্যবস্থা এবং সংস্কৃতির উপর হস্তক্ষেপ শুরু করে চীন। এছাড়াও চীন নিজেকে আধুনিকায়নের দিকে ধাবিত করলেও তিব্বতের কোনো আধুনিকায়ন করেনি, বরং তিব্বতের প্রাকৃতিক এবং খনিজ সম্পদগুলো শোষণ করতে শুরু করে। 1956 সালের নভেম্বরে চতুর্দশ দালাই লামা ভারতে আসেন। ভারতে এসে তিনি তিব্বতের স্বাধীনতাকামী কিছু মানুষের সাথে মিলিত হন, যারা গেরিলা যোদ্ধা ছিলেন। তারা চীনের দখলদারিত্বের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলেন। এদের সাথে কথা বলার পর দালাই লামা বুঝতে পারেন যে চীনের 17 দফা চুক্তি শুধুমাত্র আইওয়াশ। চীন এক দেশ, এক জাতি, এক সংস্কৃতিতে বিশ্বাসী। ফলে চীন তিব্বতীদের উপর বিভিন্ন ধরনের অত্যাচার শুরু করে। আর সেগুলোর প্রতিবাদে মানুষ রাস্তায় নেমে আসলে চীন তাদেরকে কঠোর হাতে দমন করে। এর ফলশ্রুতিতে 1959 সালে তিব্বতে চীনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়। এক পর্যায়ে চীন দালাই লামাকে চীনে আমন্ত্রণ জানায় থিয়েটার পারফরমেন্স দেখার জন্য, কিন্তু শর্ত দেয় যে দালাই লামাকে বডিগার্ড ছাড়া যেতে হবে। তিব্বতের জনগণ বুঝতে পারে যে সেখানে গেলে দালাই লামাকে হত্যা অথবা আটক করা হবে। তিব্বতের মানুষ আরও বিক্ষুব্ধ হয়ে ওঠে। উপায়ান্তর না দেখে চীন আবার তার সেনা পাঠায় তিব্বতের রাজধানী লাসার দিকে। উদ্দেশ্য ছিল দালাই লামাকে গ্রেফতার করা। কিন্তু তিব্বতের জনগণ দালাই লামার বাসস্থান পোটালা প্যালেসকে চতুর্দিকে ঘিরে ফেলে। নিজের জীবনের ঝুঁকি রয়েছে চিন্তা করে দালাই লামা 17 মার্চ 6 জন মন্ত্রী সহ 20 জনের একটি দল নিয়ে লাসা ত্যাগ করেন এবং তিব্বত থেকে পালিয়ে যান। ভারতে পালিয়ে আসার সময় তিব্বত এবং ভারতের পর্বত অঞ্চলে আমেরিকার CIA এজেন্টদের সাথে দেখা হয় দালাই লামার। কারণ তখন শীতল যুদ্ধ বা স্নায়ু যুদ্ধ বা কোল্ড ওয়ার চলছিল। একদিকে ছিল আমেরিকা এবং পশ্চিমা পুঁজিবাদী বিশ্ব, এবং অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন, চায়না সহ সমাজতান্ত্রিক বিশ্ব। এ কারণে আমেরিকার CIA তিব্বতের সহায়তায় এগিয়ে আসে। তিব্বতের বিপ্লবী যারা ছিলেন তাদেরকে গেরিলা যুদ্ধের ট্রেনিং দিতে শুরু করে CIA। আর অন্যদিকে চতুর্দশ দালাই লামা ভারতের সীমান্তের কাছাকাছি এসে 26 মার্চ ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে চিঠি লিখে ভারতে আশ্রয়ের আবেদন জানান। অনুমোদন পাওয়ার পর 31 মার্চ 1959 সালে দালাই লামা ভারতের অরুণাচল প্রদেশে প্রবেশ করেন। অন্যদিকে 25 মার্চ 1959 সালে চীনের আর্মি তিব্বতের রাজধানী লাসাতে ঢুকে যায়।
28 মার্চ তিব্বতের সরকারকে বিলুপ্ত করে দেওয়া হয়। সেখানে চীন তার এক দেশ এক নীতি বাস্তবায়ন করতে শুরু করে এবং তিব্বতের বিপ্লবী যারা ছিল তাদেরকে দমন করতে শুরু করে। হত্যা করা হয় শত শত তিব্বতী মানুষকে। যদিও সিআইএ ট্রেনিং দিচ্ছিল গেরিলাদেরকে, কিন্তু গেরিলারা খুব বেশি সফলতা পায়নি। ফলে 1965 সালের পর আমেরিকা তার ট্রেনিং বন্ধ করে দেয়। এক পর্যায়ে তিব্বতে শুরু হয় দুর্ভিক্ষ, মারা যায় 3 লাখেরও বেশি মানুষ। এরপরে বিভিন্ন সময় তিব্বতের মানুষ রাস্তায় নেমেছে চীনের বিরুদ্ধে, কিন্তু সবগুলোই ব্যর্থ হয়েছে। বর্তমানে ভারতে তিব্বতের একটি প্রবাসী সরকার রয়েছে দালাই লামার নেতৃত্বে। সেটি নিয়ে আমি অন্য ভিডিওতে কথা বলেছি, সেটি দেখে নিন। এখন প্রশ্ন আসতে পারে যে তিব্বতের পাশের দেশ হওয়া সত্ত্বেও ভারত কেন সাহায্য করেনি তিব্বতকে? এক অর্থে ভারত অবশ্যই তিব্বতকে সাহায্য করেছে, কারণ সে দালাই লামাকে আশ্রয় দিয়েছিল এবং তিব্বতের রিফিউজিদেরকে আশ্রয় দিয়েছে, তিব্বতের সরকারকে আশ্রয় দিয়েছে। আবার অনেকেই প্রশ্ন তোলেন যে তখন অস্ত্র দিয়ে ট্রেনিং দিয়ে কেন তিব্বতকে স্বাধীন করে দিল না ভারত? দেখুন, তখন ভারত সবেমাত্র জন্ম লাভ করেছে, অর্থাৎ ব্রিটিশদের কাছ থেকে মুক্ত হয়েছে। ভারত তখন নিজেকে গোছাতেই ব্যস্ত ছিল, যার কারণে সরাসরি সামরিকভাবে সহায়তা করতে পারেনি। আর এছাড়াও নেহেরু ছিলেন গান্ধীবাদী, অর্থাৎ শান্তিতে বিশ্বাসী, যার কারণে কোনো যুদ্ধতে তিনি জড়াতে চাননি। এছাড়াও 1954 সালের 28 এপ্রিল চীন এবং ভারতের মধ্যে পঞ্চশীল চুক্তি হয়েছিল যে কেউ কারো অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না। ফলে ভারত সক্রিয়ভাবে এই সমস্যায় জড়ায়নি। তো এ বিষয়ে আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাতে পারেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওগুলো অন্যদের সাথে শেয়ার করুন।